হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনোজ সরকার, আর আজ পশ্চিমবঙ্গের প্রথম সেমিস্টার বেসড বোর্ডের এক্সামিনেশন সেমিস্টার 3 এক্সামিনেশন শেষ হয়ে গেছে। আজ আমাদের কস্ট ট্যাক্সের পরীক্ষা ছিল। আজকের ভিডিওতে ওভারঅল কস্ট ট্যাক্সের পরীক্ষা কেমন ছিল এবং ফুল 100% অ্যান্সার কী নিয়ে আলোচনা করব। সবার আগে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 এর অনলাইন রেগুলার ক্লাস তোমরা যদি আমার কাছে জয়েন করতে চাও অ্যাকাউন্টস, কস্ট ট্যাক্স, বিজনেস বা লয়ের জন্য, মাত্র 199 পার সাবজেক্ট পার মান্থে তোমাদের জন্য অনলাইনে ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তোমরা যারা যারা ক্লাস জয়েন করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। দুর্গাপুজোর পর অক্টোবরের 4-5 তারিখ থেকে আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। তার মধ্যে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। ব্যাচ শুরু হয়ে গেলে তারপরে কিন্তু অ্যাডমিশন নেওয়া সম্ভব নয়, কারণ আমাদের মাত্র 4 মাসের মধ্যে পুরো সিলেবাসটা কভার করতে হবে। তাহলে সময় নষ্ট না করে আমরা আজকে কস্ট ট্যাক্সের পুরো অ্যান্সার কিগুলো একবার দেখে নিই। সবার আগে বলি যে আমাদের কস্ট ট্যাক্সের কোশ্চেনটা খুবই সহজ এসেছে, সমস্ত কিছু পড়ার মধ্যেই ছিল। তবে 3-4টে কোশ্চেন এমন ছিল যেগুলো সত্যি সত্যি একটু কনসেপচুয়াল এবং ভালো প্রশ্ন ছিল। তো আমার কাছে যে সেটটি রয়েছে সেখানে প্রথম যে প্রশ্নটি ছিল সেখানে বলছে কোনটি সময় লিখনের উদ্দেশ্য নয়। এটা হবে অপশান নাম্বার ডি, কাজে নিযুক্ত থাকার প্রকৃত সময়ের পরিমাণ বা মেজারমেন্ট অফ অ্যাকচুয়াল টাইম ওয়ার্ক, অপশান নাম্বার ডি। এরপর কোশ্চেন নাম্বার 2, একটা অঙ্ক দিয়েছিল যে ঘন্টা প্রতি মজুরির হার 35 টাকা, এক একক পণ্য উৎপাদন 12 মিনিট সময় লাগে, তাহলে একক প্রতি মজুরির হার কি হবে? এটা হবে 7 টাকা, অপশান নাম্বার ডি। এরপর কোশ্চেন নাম্বার 3, অপ্রত্যক্ষ মজুরি কোন ব্যয়ের অন্তর্ভুক্ত? এটা হবে অপশান নাম্বার সি, উপরি ব্যয় বা ওভারহেড। এরপর কোশ্চেন নাম্বার 4, টেলারের পার্থক্যমূলক কার্যভিত্তিক হার পদ্ধতির সুবিধা কোনটি? এটা ব্যয়বহুল নয় বা অপশান নাম্বার এ, নট কস্টলি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 5, এটা আবার একটা সামস রয়েছে আমাদের। 48 ঘন্টা সপ্তাহে কোনো শ্রমিকের কারখানায় প্রবেশ ও কারখানা থেকে বের হওয়ার সময় 46 আওয়ার্স। উক্ত শ্রমিক 42 ঘন্টা কাজ করেছে, তাহলে তার অলস সময় কত হবে? 4 আওয়ার্স, অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 6, ভারতীয় কারখানা আইনে প্রতিদিন কত ঘন্টার বেশি কাজ করা হলে তাকে অতিরিক্ত সময়ের কাজ বলে ধরা হয়? এটা হবে অপশান নাম্বার সি বা 9 আওয়ার্স। এবং কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7টা খুবই ভালো একটা প্রশ্ন ছিল এবং একটু কনফিউজিং প্রশ্ন ছিল। এখানে বলেছে সত্য মিথ্যা যাচাই করো। সময় লিখন হলো প্রত্যক্ষ শ্রমিকের হাজিরার সময় লিপিবদ্ধনের প্রক্রিয়া, ট্রু। কারখানার শ্রমিকদের হাজিরার বিষয়ে শৃঙ্খলা আনার উদ্দেশ্যে সময় লিখনের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে, ট্রু। প্রত্যক্ষ ব্যয় নির্ধারণে সময় লিখনের কোনো ভূমিকা নেই, এটা ভুল, কারণ ভূমিকা আছে, এটা ফলস। এরপর সময় আরক্ষণ না করে উৎপাদনের প্রত্যক্ষ ব্যয় নির্ধারণ করা যায় না, এটাও ট্রু। তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1, 3 অ্যান্ড 4 ইজ দ্য ট্রু অ্যান্ড 3 ইজ দ্য ফলস। এরপর কোশ্চেন নাম্বার 8, দুটি স্তম্ভের মধ্যে মিলকরণ করতে হবে, এটা অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 9, বিবৃতি এবং কারণ অ্যাসারশন রিজনিংয়ের প্রশ্ন। বলছে শ্রমিকের কম মজুরি প্রদানের সিদ্ধান্ত ভুল বলে গণ্য হয়, এটা হচ্ছে ট্রু। কম মজুরি পাওয়ায় শ্রমিকদের মনে অসন্তোষ তৈরি হয়, এটাও ট্রু। তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, বিবৃতি এবং কারণ উভয়ই সত্য। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10-এ বলছে স্তম্ভ এ এবং স্তম্ভ বি সঠিক উত্তরটি চয়ন করো, অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 11, কারখানার গেট ও কর্মক্ষেত্রের মধ্যে যে সময় নষ্ট হয় তাকে বলা হয়, অপশান নাম্বার এ, স্বাভাবিক অলস সময় বা নর্মাল আইডিয়াল টাইম। কোশ্চেন নাম্বার 12, জব কার্ড সাধারণত সময় বুকিংয়ে ব্যবহৃত হয়, এটা হচ্ছে সত্য, অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13, ড্যাশ হলো শ্রম ব্যয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ বিষয়, মনুষ্য শক্তি পরিকল্পনা বা ম্যান পাওয়ার প্ল্যানিং, অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 14, যে অধ্যয়নের সাহায্যে আদর্শ কাজের সময় নির্ধারণ করা যায় সেটি হলো সময় অধ্যয়ন বা টাইম স্টাডি, অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 ভালো প্রশ্ন। এখানে একটা ম্যাথামেটিক্যাল প্রশ্ন দিয়েছে, নির্ধারিত সময়ে আদর্শ উৎপাদনের পরিমাণ 60 একক, একক প্রতি মজুরি হার 2 টাকা হলে কোনো শ্রমিক 54 একক তৈরি করেছে, তাহলে তার মজুরি কি হবে? এটা হবে অপশান নাম্বার এ, 118.80 টাকা, অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 16, আবার একটা
কোশ্চেন দিয়েছে, এফিসিয়েন্সি লেভেল বার করতে দিয়েছে, যে একজন শ্রমিক একটি কাজ করার জন্য 8 ঘন্টা সময় দেওয়া হলে সে 10 ঘন্টায় শেষ করলো, কর্মদক্ষতার স্তর কি হবে? 80%, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, আমাদের আবার একটা সামস দিয়েছে, বলছে সময় লিখন অনুযায়ী সময় 48 ঘন্টা, সময় আরক্ষণ অনুযায়ী সময় 48 ঘন্টা, ঘন্টা প্রতি মজুরির হার 60 টাকা হলে অলস সময়ের জন্য কত টাকা মজুরি দেওয়া হবে? অপশন নাম্বার এ 240 ইজ দ্য রাইট অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার 18, কোনো কাজ সম্পাদনের জন্য নির্ধারিত সময় 40 টাকা এবং কাজ সম্পাদন করেছে এমন একজন শ্রমিকের দক্ষতার হার 125%, উক্ত কাজ সম্পন্ন করতে সময় লেগেছে কত ঘন্টা? অপশন নাম্বার বি 32 আওয়ার্স ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19, মানব উৎপাদনের পরিমাণ 45 ঘন্টায় 200 একক, কোনো শ্রমিক ওই সময়ে 240 একক পণ্য উৎপাদন করেছে, তাহলে সঞ্চিত সময়ের পরিমাণ কত? 9 ঘন্টা, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, কোনো কাজের মজুরির হার একক প্রতি 20 টাকা, কোনো এক সপ্তাহে কোনো শ্রমিক একক প্রতি 22 টাকা হারে মজুরি পেলে মেরিক্সের মাল্টিপল পিস রেট সিস্টেম অনুযায়ী তার দক্ষতার স্তরটা কোনটা হবে? অপশন নাম্বার বি 83% থেকে 100%, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 21, স্তম্ভ এ এবং স্তম্ভ বি মেলাতে হবে, এটা অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। মূলধনী লাভ খাতে করযোগ্য হতে হলে সম্পত্তিটি পূর্ববর্তী বছরে স্থানান্তরিত হতে হবে। মূলধনী সম্পত্তি হিসেবে বিবেচিত হয় না ব্যক্তিগত পোশাক। মূলধনী সম্পত্তি হবে অলংকার। আয়কর আইন অনুসারে ব্যক্তিগত সম্পত্তির একটি বৈশিষ্ট্য অর্থাৎ উদাহরণ হলো মোটর গাড়ি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22, খুবই ভালো একটা প্রশ্ন ছিল, যে যে সম্পত্তিগুলি মূলধনী সম্পত্তি নয় সেগুলি বলো। ইজারা সত্ত্ব একটা মূলধনী সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম একটা মূলধনী সম্পত্তি, বাণিজ্যিক সম্ভার বা স্টক এন্ড ট্রেড মূলধনী সম্পত্তি নয়, ব্যক্তিগত ব্যবহার্য মোটরসাইকেল মূলধনী সম্পত্তি নয়, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23, অ্যাসারশন রিজনিং এর প্রশ্ন। এখানে বলছে মিস্টার দাস গৃহ সম্পত্তি বিক্রি করে যে লাভ করেছে তার দীর্ঘমেয়াদী লাভ হিসেবে গণ্য হয়েছে, এবং সেখানে বিভিন্ন ডেট দিয়েছে, তো ডেট ক্যালকুলেশন করে আমরা দেখব এটাই হচ্ছে তার সঠিক কারণ। তাহলে অপশন নাম্বার এ এবং আর উভয় সঠিক। কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24টা একটু বাজে প্রশ্ন দিয়েছে, মানে ফরম্যাটিংটা। এখানে বলতেছে যে অপশান স্তম্ভ এ এবং স্তম্ভ বি মিলকরণ করো এবং সঠিক বিকল্পটি চয়ন করো। তো আমরা যদি স্তম্ভ এ এবং স্তম্ভ বি ম্যাচ করাতে যাই, দেখো এখানে অপশান অনুযায়ী ঠিক ভুল যাচাই করতে বলছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে আমাদের পাশাপাশি যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো ঠিক দেওয়া না ভুল দেওয়া সেটা আমাদেরকে বিচার করতে হবে। অনেকে হয়তো এটার সাথে এটার সাথে কোনটা হবে এটা ম্যাচ করানোর চেষ্টা করেছো, সেটা নয়। এখানে দেখো বলছে ইউটিআই বা এমএফ মিউচুয়াল ফান্ড, যেটা লিস্টেড রিকগনাইজ স্টক এক্সচেঞ্জে রয়েছে, তার জন্য আমরা 12 মাসের বেশি হলেই তাকে লং টার্ম বলি। এখানে দেখো বলেছে মোর দ্যান 18 মান্থস, তাহলে 12 মাসের বেশি মানেই 18 মাসের বেশি, তাহলে এটাকে বলবো লং টার্ম, কিন্তু এখানে বলা আছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, তাহলে এটা ফলস। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের জন্য আমরা কত মাস দেখি? ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের জন্য আমরা 24 মাস দেখি। এখানে বলেছে 22 মাসের বেশি হোল্ড করেছে, তাহলে অবভিয়াসলি 24 মাসের বেশি হোল্ড করেছে, তাহলে এটা একটা লং টার্ম, আর লং টার্মই বলেছে, তাই এটা হচ্ছে ট্রু। এনি শেয়ার হুইচ ইজ নট লিস্টেড, তাদের জন্য আমরা 24 মাস দেখি। এখানে বলছে মোর দ্যান 18 মাস, তাহলে এটা একটা লং টার্ম হবে, কিন্তু এখানে অপশানে শর্ট টার্ম বলেছে, তাহলে এটা হচ্ছে ফলস। এরপরে জিরো কুপন বন্ড যেটা লিস্টেড, তার জন্য আমরা 12 মাস দেখে থাকি। 18 মাসের বেশি হোল্ড করেছে বলেছে, তাহলে 12 মাসের বেশি, তাহলে এটা হচ্ছে একটা লং টার্ম, কিন্তু এখানে বলেছে লং টার্ম ক্যাপিটাল গেইন, তাহলে এটা হচ্ছে ট্রু। তাহলে 1 আর 3 ফলস, 2 এবং 4 ট্রু, তাই অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 25, কোশ্চেন নাম্বার 25 আবার একটা সামস দিয়েছে, এটার উত্তর হবে অপশন নাম্বার বি 10,000 শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। এরপর কোশ্চেন নাম্বার 26, কোশ্চেন নাম্বার 26-এ স্তম্ভ এ এবং স্তম্ভ বি মেলাতে বলেছে, এখানে হবে রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। বলছে একজন ব্যক্তির পোস্ট অফিস সেভিংস থেকে 5,000 টাকা সুদ পেয়েছে, এটা হবে লগ্নিপত্র থেকে 10 সাবসেকশন 15 ধারা অনুযায়ী করযোগ্য নয়। এরপর ভারতীয় কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ, অন্যান্য উৎস থেকে আয়, লটারি থেকে আয়, কর হলো 30% প্লাস 4% সেস,
আর কেন্দ্রীয় বা রাজ্য সরকার কোনো লগ্নিপত্রের উপর সুদ, সেকশন 56 সাবসেকশন 2 ক্লজ আই ডি, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27, ভারতীয় আয়কর আইন অনুযায়ী আত্মীয় নয় কে? অপশান নাম্বার বি, পিতামহের বড় ভাই ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 28, পুরো কোশ্চেন পেপারের মধ্যে কোশ্চেন নাম্বার 28টা আমার মতে সব থেকে ভালো প্রশ্ন ছিল, একটু বুদ্ধির প্রশ্ন ছিল। এখানে বলছে মিস্টার সেন 3,000 টাকা পারিবারিক পেনশন পেয়েছে, অর্থাৎ আমি বলতে পারি 3,000 প্রতি মাসে, তাহলে 3,000 ইন্টু 12 অর্থাৎ 36,000 টাকা সে টোটাল পেনশন পেয়েছে সারা বছরে। এরপর আয়কর আইন অনুযায়ী তার করযোগ্য পেনশন বলেছে। আমরা জানি 15,000 অর 1/3 ছাড় পাওয়া যায়, তাহলে 15,000 অর 1/3 যেটা লোয়ার, যেটা কম হবে সেটা ছাড় পাবো। তাহলে 36,000 টাকা যদি আমি 1/3 বার করি তাহলে আমরা পাবো হচ্ছে 12,000 রুপিস। তাহলে আমি অ্যাকচুয়ালি 12,000 অর 15,000 12,000 টাকা ছাড় পাবো। তোমরা অনেকে 15,000 টাকা লেস করে দিয়েছো, এখানে হবে 12,000 টাকা, অর্থাৎ 36,000 মাইনাস 12,000 টাকা, অর্থাৎ 24,000 ইজ মাই রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29 আবার একটা সামস দিয়েছে, যেখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি, 12,000 ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 30, অ্যাসারশন রিজনিংয়ের প্রশ্ন। বলছে ধারা 115 বিবির অধীনে লটারি ইত্যাদি থেকে 30% ট্যাক্স কাটা হয়, এবং এটা কাটা হয় কারণ এগুলোকে নিরুৎসাহ করার জন্য, উৎসাহ যাতে না পায়। তাই অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার 31, এখানে আবার কলাম এ এবং কলাম বি ম্যাচ করাতে দিয়েছে। অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত মোটর গাড়ি মূলধনী সম্পত্তি নয়। ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত অলংকার মূলধনী সম্পত্তি। মূলধনী সম্পত্তি বিক্রয় করে যে লাভ হয় মূলধনী লাভ খাতে নির্ধারণ করা হয়। ব্যবসার মজুদ ভাণ্ডার বিক্রয় করে যে লাভ হয় পেশা বা ব্যবসার খাতে দেখানো হয়ে থাকে। এরপর কোশ্চেন নাম্বার 32, আবার অ্যাসারশন রিজনিংয়ের প্রশ্ন। বলছে কোনো আয় মূলধনী লাভ খাতে নির্ধারণ করতে হলে মূলধনী সম্পত্তি হস্তান্তর থেকে উদ্ভূত হতে হবে, এটা ট্রু। যে আয় অন্যান্য উৎস আয় খাতে নির্ধারণ করা যায় না সেই আয়কে মূলধনী লাভ খাতে নির্ধারণ করা হয়, ফলস। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এ সত্য কিন্তু বি মিথ্যা। কোশ্চেন নাম্বার 33টাও একটা ভালো প্রশ্ন দিয়েছে, এটাও আমাদের সামসের প্রশ্ন। বলছে এ একটি বাড়ি 45 লাখ টাকায় এত তারিখে কিনেছে এবং তার 1/11/2005 তারিখে 11,70,000 টাকা তার ক্রয় মূল্য ছিল, কস্ট অফ অ্যাকুইজিশন। দালালি বাবদ 2% বিক্রয়ের সময় আমার এক্সপেন্সেস হয়েছে, তাহলে আমার মূলধনী লাভ কত হয়েছে বার করতে হবে। অপশান নাম্বার এ 7,80,000 ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34 আবার অ্যাসারশন রিজনিংয়ের প্রশ্ন। বলছে একটি কোম্পানির শেয়ার 25 মাস নির্ধারিত দখলে থাকার পর বিক্রয় করা হয়েছে। শেয়ারগুলি হলো দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি। অবশ্যই তাই, কারণ তালিকাভুক্তি শেয়ারের জন্য আমরা 12 মাস দেখে থাকি, তাই এটা হচ্ছে ট্রু। এরপর আয়কর আইন অনুযায়ী কোম্পানির তালিকাভুক্ত শেয়ার বিক্রয়ের পূর্বে 24 মাসের বেশি দিনটি নির্ধারিত দখলে থাকলে সেগুলিকে দীর্ঘমেয়াদী বলা হয় ভুল, কারণ আমরা 12 মাসের বেশি হলেই সেটাকে বলি। তাহলে অপশান নাম্বার এ ঠিক কিন্তু আর ঠিক নয়। অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 35, কোনো পূর্ববর্তী বছরে বন্ধুর কাছ থেকে নগদে সর্বোচ্চ মোট কত টাকা গ্রহণ করলে করযোগ্য হবে না? 50,000 রুপিস। এটাই কালকে আমি ক্লারিফিকেশন ভিডিওর মধ্যে সবাইকে দিয়েছিলাম। এরপর কোশ্চেন নাম্বার 36, এটাও ভালো প্রশ্ন। লভ্যাংশ বাবদ করযোগ্য আয় নির্ধারণের জন্য এরূপ আয় থেকে লভ্যাংশ সংগ্রহের জন্য বাহককে কোনো কমিশন প্রদান করা হলে তা বাদ দিতে হবে, এটা ট্রু। বিবৃতি, নির্ধারিত যদি ঘোড়া দৌড় ইত্যাদি থেকে কোনো ভাড়া বাবদ কোনো আয় করে থাকে তা অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য হয়, এটাও ট্রু। তো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এ এবং বি উভয়ই সঠিক। কোশ্চেন নাম্বার 37টাও ভালো প্রশ্ন, এটাও একটা সামস দিয়েছে। মিস্টার দাস 89,600 টাকা 10.4% হারে কর বাদ দেওয়ার পর ফিক্সড ডিপোজিট থেকে সুদ পান। তিনি ফিক্সড ডিপোজিটের জন্য ধার করেন, তার উপর 18,000 টাকা সুদ প্রদান করেছেন, করযোগ্য সুদের মূল্য কত হবে? অপশন নাম্বার সি 82,000 ইজ দ্য রাইট অ্যান্সার।
38, এটাও একটা ভালো প্রশ্ন। ঘোড়া দৌড় থেকে 68,800 ইনকাম করা হয়েছে, ট্যাক্স কাটা হয়েছে 31.2%, এটাও আমি ক্লারিফিকেশান দিয়েছিলাম কালকে রাতের ভিডিওতে। এই আয় করার জন্য 4,800 টাকা খরচ করা হয়েছে, এই খরচটা কিন্তু ছাড়যোগ্য নয়, অর্থাৎ লেস করা হবে না। এখানে বলেছে অন্যান্য উৎস থেকে আয়ের পরিমাণ নির্ণয় করো। অপশান নাম্বার বি 1,00,000 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 39, অ্যাসারশন রিজনিংয়ের প্রশ্ন। পারিবারিক অবসর ভিত্তির সম্পূর্ণ অর্থই করযোগ্য। ফলস, কারণ এখান থেকে ছাড় পাওয়া যায় 15,000 আর 1/3, হুইচ এভার ইজ লোয়ার। বিবৃতি কি বলছে? লগ্নিপত্র থেকে প্রাপ্ত সুদ পুরোটাই করযোগ্য। ট্রু, কারণ এখান থেকে কোনো ছাড় পাওয়া যায় না। এই অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এ ঠিক নয়, কিন্তু বি সঠিক। আমাদের লাস্ট কোশ্চেন নাম্বার 40, একজন এমপি সরকার থেকে যে বেতন পান সেটা ইনকাম ফ্রম আদার সোর্সেস। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ওভারঅল কোশ্চেন পেপার খুবই সহজ ছিল। এই কোশ্চেন পেপারে 35-এর উপরে স্কোর করা খুবই ইজি। একটা দুটো প্রশ্ন একটু থিঙ্কিং এবং জটিল ছিল, তাছাড়া বাকি প্রশ্নপত্র অন্য সাবজেক্টের এক্সামের তুলনায় অনেক সহজ এসেছে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। সামনে দুর্গাপুজো, তোমরা ফাটিয়ে মজা করো। দুর্গাপুজো শেষ হয়ে গেলেই 4 তারিখ 5 তারিখ থেকে সেমিস্টার 2 এবং সেমিস্টার 4-এর ক্লাস দেওয়া হবে। তোমরা যারা লাইভ ক্লাস আমার কাছে জয়েন করতে চাও তারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করো, তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে সেমিস্টার 2 এবং সেমিস্টার 4-এর ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।